নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে তারার গল্প আপনাদের করব তিনি 25-এর পাগলি, তিনি ঠাম্মি, তিনি এভারগ্রিন, কিন্তু তার আবার মনের বয়স কখনো বাড়ে না। সবসময় হাসি, হাস্য কৌতুক এই শব্দটা বোধহয় খুব কঠিন, আর এখনকার নিত্যদিনের ব্যস্ত জীবনে আমাদের হাসি চলে যাচ্ছে, কিন্তু তাকে দেখে সবসময় হাসতে ইচ্ছেও যেরকম করবে, আপনাকেও সেরকম তিনি হাসাবেন। আমার সঙ্গে রয়েছেন নান আদার দ্যান তনিমা সেন। এভারগ্রিন। এভারগ্রিন। তুমি তো সেজেছো সেভাবে। হ্যাঁ, কি মুশকিল, যতভাবে এবার একটু রংটা কমাবো তত বাড়ি থেকে মেয়ে বলে খবরদার না, সবাই কিন্তু সেজে গুজে ঘুরে বেড়ায়, আর আমার যে কি অস্বস্তি লাগে, চোখ না, তুমি নিচু তো করে থাকে। ব্রাইট পড়তেই বেশি পছন্দ করো, যেটুকু আমি জানি। আরে পছন্দ করলে কি হবে, একবার আয়নার সামনে দাঁড়ালে তো দেখতে হবে নিজেকে ভালো তোমার তো লাগছে মনের কিনা। বয়স বাড়ছে না তনিমাদি। মনের বয়স ওটা আমার মনে হয় না আর কোনোদিনও বাড়বে। 25-এর পাগলি, তাই তো? একদম ঠিক চরিত্র ছিল ওটা, তাই না? একদম চরিত্র, ওই চরিত্রটাই বোধহয় তোমার সাথে পারফেক্ট ছিল একদম। একেবারে কিছুতেই আর সামনের অঘ্রাণটা আসতো না, আর আমার 25 থেকে 26-এ পা দেওয়া হতো না। তারপর কি আস্তে আস্তে 25 থেকে 26-এ পা দিলে? দেবার ইচ্ছে নেই, কিন্তু আশেপাশের দুনিয়াটাকে দেখে মনে হয় যে এবার একটু টপকে যাওয়া উচিত। টপকে যাওয়া উচিত, এটা খুব বাজে একটা কথা। বলো, কেমন চলছে সবকিছু? ভালো চলছে। একটা জিনিস জানো তো, বোকাদের কিন্তু সব ব্যাপারটাই ভালো চলে। মানে তুমি নিজেকে বোকাও বলছো? একদম। তাহলে তোমার যে হাসি, মানে তোমার থেকে যে অক্সিজেন দর্শকরা পান, তো সেইটা তো কোথাও গিয়ে বোকার পরিচয় দেয় না? সেটা না কিরকম একটা দায়িত্ব হয়ে গেছে যেন আমার। মানে একজন রাস্তায় ধরে বলে তো এরকম ভাবে যে আপনি কিন্তু দুঃখের পাঠ করবেন না, আপনি কিন্তু বদমাইশির পাঠ করবেন না। মানে কি আপনার মুশকিল। সঙ্গে সেইটা যায় না, সেই চরিত্রটা যায় না, তাই তো? একেবারেই তাই। সেই যে জানো নিশ্চয়ই, সেই প্রায় আমার বরেরই বয়সী একজন ভদ্রলোক একদিন রাস্তায় বলেছিল বরকে, আপনার বউকে না দেখে আমি রাতে ঘুমোতে যাই না। তখন তোমার বরের কি রিয়াকশন হলো? বর তাকেই বললো, এটাও আমায় শুনতে হলো। বাপরে বাপ, মানে এরকম কি তোমাকে প্রচুর শুনতে হয় নাকি রাস্তাঘাটে, বা তোমার হাজবেন্ডকে? শুনতে হতো, তিনি আমাকে হাসিয়ে দিয়ে ওপরে চলে গেছেন একদম। আচ্ছা, এবার একটা বিষয় তোমাকে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে মায়ের হাসি, মেয়ে মিষ্টি হাসি, এবং মায়ের ডায়াবেটিস, এই দুটোই তুমি পেয়েছো, হ্যাঁ একদম। তাই তো? তাহলে আমরা একটু ছোটবেলাতেই বরঞ্চ ফিরে যাই। তুমি স্মৃতি রোমন্থন করতে খুব পছন্দ করো, তুমি সেই ছোটবেলায় ফিরে যেতে পছন্দ করো। তো যেটা দিয়ে আমি শুরু করলাম, যে মায়ের মিষ্টি হাসি, সব সময় হাস্যমুখ, মানে হাসি, মানে যেখানে খুব তিক্ততা সৃষ্টি হয়, আমি শুনেছি, এটা আমার মায়েরাও বলেন, যে সেখানে হাসিয়ে কিন্তু জয় করে দেয় দিনের শেষে। আমি না এক এক সময় অবাক হয়ে ভাবি, তখন তো ছোট ছিলাম, দেখো যেটা আমরা সঙ্গে পাচ্ছি তার মর্ম তো বুঝতে পারি না, হারিয়ে গেলে তখন ভাবি একদম একদম। যে যথেষ্ট মানে টানাটানি সংসার, একটা বড় পরিবার, বিশাল বাড়ি, অনেক মানুষ, সবই ছিল, কিন্তু এতটা সচ্ছলতা ছিল না যে একদম হই হই করে টাকা ওড়াবার মতো এ করতো। কিন্তু মা কি করে যে ওরকম সবসময় হেসে থাকতো, আর যেই বাড়িতে আসতো জিনিসটা আমার মধ্যেও হয়ে গেছে। মানে আমি রাস্তাঘাটে কত লোকের মুখে শুনেছি, তারা কোনো সময় আমার বাড়িতে এসেছেন আর কি, হয়তো ড্রাইভার, হয়তো এমনি লোক, আমি কিছু না কিছু খাইয়েছি। আমার কিছু মনে নেই, কারণ এটা আমার অভ্যেস, যাই থাকে বাড়িতে, ওই ঢপিং বেগুনি থেকে শুরু করে। ঢপিং বেগুনি, মানে ঢপিং বেগুনিটা আমার বিখ্যাত ব্যাপার আর কি। আচ্ছা, তুমি বেগুনি রান্না করতে পারো বাড়িতে? রান্না মানে বেগুনি ভাজতে পারো নিশ্চয়ই? রান্না মানে আমার তো এই কাজ না থাকলে আমাকে বোধহয় লোকের বাড়িতে রান্না করতে হবে। আচ্ছা, মায়ের থেকেই রান্না পাওয়া? হ্যাঁ, মা, দিদিমা রান্নাটাও ছোটবেলার মনে আছে, ভারী সুন্দর, অদ্ভুত অদ্ভুত স্বাদের ছিল। আর মা মানে ভীষণ ভালো রাঁধতেন, ভীষণ ভালো। কারণ দেখো এখন তো নানান রকমের আতর টাতর হ্যান ত্যান সব বেরিয়েছে, ঘরে ঘরে সবাই তাই দিয়ে করছে, কিন্তু আমার ছোটবেলায় তো আর অত কিছু ছিল না। তার মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে রেজালা, চাপ, এই সমস্ত মা করতো একেবারে। কিন্তু তুমি কোথাও কোথাও বলেছো যে রান্না তুমি করতে ভালোবাসো বা রান্না তুমি করো, কিন্তু মায়ের মতো সেরকম ভালো রান্না নাকি তুমি করতে পারো না? না, মানে আমি ধরো একটা কিছু রাঁধতে গেলে অনেক কিছু পাই হাতের কাছে, যদিও আমি খুব কম তেল মশলায় রান্না করি, কিন্তু আমার মা অতটা, এখন যে মশলাগুলো উঠেছে তখন তো নিশ্চয়ই অত ছিল না, কিন্তু তা হতে পারে এটা যে মায়ের হাত বলেই বোধহয় এরকম লাগে।
কিন্তু পাড়া প্রতিবেশীরাও তো খুব প্রশংসা করতো। আচ্ছা, আর এখনো সেই আতিথেয়তা তোমার মধ্যে রয়েছে, তুমি যেখানেই যাও বা তোমার কাছে যেই যায় সেই আতিথেয়তা আমরা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করি, মিস করি না। মানে তারকাদের মধ্যে যে একটা ব্যাপার রয়েছে, তুমিও তারকা, কিন্তু সেই না, আমি তো ব্যাপারটা জয়শূন্য তারকা। আমি তারকা হই থাকতে চাই। তারকা। আচ্ছা, আর এই মিষ্টি হাসি, মায়ের মিষ্টি হাসি থেকেই কি মিষ্টি? আমার মিষ্টি মানে সুগারের মিষ্টি, তাই তো বলছি, ডায়াবেটিস। একদমই তাই বাবা, সব দিয়ে গেছে বুড়ি আমাকে। আরে। আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, উত্তম কুমারের তুমি ফ্যান, এবং একটি সিনেমাতেও দেখা গেছিল তুমি ডাই হার্ড ফ্যান, তো সেটা কি বাস্তবেও তাই? হ্যাঁ, মানে এগুলো হচ্ছে কি জানো, উত্তম কুমারকে তো অনেক বড় অবস্থায় পাইনি, মানে সব বুঝে গেছি এরকম অবস্থায় পাইনি। আর ঘরে ঘরে টেলিভিশনটা আসার পর হয়েছে কি, আমরা এরকম ভাবে দেখতে পারি যে কিরকম, মানে নায়ক তো বটেই, মানে ওই রোমান্টিক এরম তাকানো, ওই যে সেসব তো রইলই, কিন্তু যখন কৌতুক কথাবার্তা বলতেন কি সুন্দর, ওই যে আমি পরে সুপ্রিয়াদির কাছে শুনেছি যে উত্তম কুমার একটু তোতলা ছিলেন। আচ্ছা, হ্যাঁ, তোতলা ছিলেন বলে না, এটা প্র্যাকটিস করেছেন, এটা দত্তা চেপে কথা বলা একটু, যাতে কোনো বোঝা না যায়। ওনাদের অনেক ছিল, মানে নিজেকে একটা জায়গায় নিয়ে আসার জন্যে অনেকটা পথ পার করতে হয়েছে, একেবারে খানা খন্দ পেরিয়ে আসতে হয়েছে। সৌমিত্রদা আমার ছবিতে যেহেতু করেছেন, সৌমিত্রদার আমি ভীষণ ফ্যান, মানে ভীষণ সব ব্যাপারই। তো সৌমিত্রদা বলছিলেন যে আমার এমন সময় টাইফয়েড হয়েছিল, সৌমিত্রদার ডবল টাইফয়েড হয়েছিল, তখন ওনার পাটা একটু খারাপ হয়ে গেছিল, মানে টাইফয়েডে তো ডবল টাইফয়েডে একটা না একটা কিছু ধাক্কা দিয়ে যায় তো পাটা। বলছে যে আমি, তনিমা বিশ্বাস করবে না, সারাক্ষণ খালি এদিক ওদিক তাকাতে পারি, নিজের মন থাকতো সবসময় আমার হাঁটাতে, যাতে হাঁটাটা আমাকে ঠিক করতে হয়। করতে করতে একটা স্টাইলের হাঁটা আমি নিয়ে নিলাম, যে একটু এরম করে, কারণ তার থেকে মানে ওইটাই একটা মার্ক হয়ে থাকবে, যাতে সেইটা কেউ বুঝতে না পারে। একদম এই যে ওনাদের যে এই ব্যাপারটা ছিল, এটা আমায় করতে হবে, এটা এখন তো সহজলভ্য হয়ে গেছে সবকিছু, তাই জন্য অতটা সময় এটা থেকে তো একটা শিক্ষাও পাওয়ার, যে কোনো জিনিসটাকেই আমরা দুর্বল ভাববো না, একদম শরীর থাকলে খারাপ হবে, এবং সেখানে যদি কোনো সমস্যা হয় সেটাকেই আমি আমার সিগনেচার মার্ক করব, একদম। তাই তো। কিন্তু এখনকার প্রজন্মকে দিদি সেটা আর করে না আসলে। না, আমরা সবসময় এখনকার প্রজন্ম করে একটুখানি ইয়ে করি বটে। আমি কালকেই আমাদের বন্ধু বান্ধব আছে সব, মানে কপাল ভালো, আমার খুব বিখ্যাত কিছু মানুষ বন্ধু আছেন আর কি। তো কালকেই তার সঙ্গে কথা হচ্ছিল যে দেখুন, আমাদের ছোটবেলায় বাবা মারা কত মিথ্যে কথা দিয়ে কত গল্প করতো, একদম তাই, এবং সেটা ভালোর জন্য। সেই মিথ্যে কথাটা ভালোর জন্য। আমরাও কিরকম সরল ছিলাম, আমরা কিন্তু বোকা ছিলাম না। ঠিক। হ্যাঁ, সরল ছিলাম, আর বজ্জাত তো ছিলামই, কেননা সেইগুলো যে ঢপ দেওয়া হচ্ছে বুঝতে পেরেছি। তো সেইগুলো কি সুন্দরভাবে শুনতাম, এই হাঁ করে শুনতে শুনতে কবে যে আমাদের হাঁটা হাঁই রয়ে গেল, আমরাও সেই জায়গায় চলে গেলুম। আমরাও পরের প্রজন্ম, তারপরের প্রজন্মকে গল্প শোনাচ্ছি। এই তো দিনের পর দিন এরকম ভাবে পার হয়ে যাচ্ছে, যুগের পর যুগ। রবি ঘোষের সাথে তো অনেক স্মৃতি, মজার স্মৃতি মানে রবি ঘোষকে দেখাটাই আমার একটা অদ্ভুত, সারা জীবন মনে থাকে। একটু বলো দর্শকদের। কিছু একটা অনুষ্ঠান ছিল, আমার ঠিক মনে নেই, একটা বড় ফাংশন ছিল কলকাতাতে, তো বাড়ি শুদ্ধ সবাই গেছি। এবার আমার কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে হেমন্ত মুখার্জি। হেমন্ত কুমার পুরস্কারও পেয়েছো? হ্যাঁ, আর ওনার সঙ্গে আমার ভীষণ ভালো ইয়ে ছিল, আমার খুব ভালোবাসতেন হেমন্তদা। তো ওই ছোটবেলা থেকে আসলে আমাদের বাড়িটা একটু হেমন্তময় ছিল। আচ্ছা, বিরাট বড় একটা এই ছিল, রেকর্ড প্লেয়ার। ওটা তো আমাদের ছোটদের বুঝিয়ে বলা হতো যে ওইখানে ভীষণ, যখন বদমাইশি করতাম, ল্যাজ কাটা নাম ছিল, তখন বলতো যে ওইখানে বসে কিন্তু হেমন্ত গান গাইছে। আর আমরা না কিরকম পাগলের মতো বসে বসে রেডিওগ্রাম একটা বিরাট বড় হাঁ করে দেখতাম, আর দেখে সবাইকে দেখে, মানে কেউ তো দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি না মানে তো হেরে গেছি, কারণ গানটা তো বাজছে, অথবা হেমন্ত আছে ওখানে, তাই জন্য বলতো ওই তো বসে আছে, তখন সবাই বলতো হ্যাঁ ওই তো এইরকম ভাবে বড় হয়েছি। তো এবার ওরকম টাইমে, তখন বোধহয় 7-8 এরকম বয়স হবে, ওরকম একটা বিরাট ফাংশন হচ্ছে। তো বাড়ি থেকে গেছে সবাই, ওরা প্যান্ডেলের ভেতরে আর্টিস্টরা রয়েছে, আর এরা মাঠের মধ্যে আমরা সবাই আর কি।
তো কেউ একটা বললো যে এই তো এর ভেতর দিকে সবাই চাটা খাচ্ছে এরকম। তো আমাকে আমার জাতো দাদা ডাগুদা এরকম ভাবে তুলে ধরেছে এরকম ভাবে, আর আমি বাঁশবে না এরকম ভাবে ঝুলছি, এদিক থেকে ওদিকে দেখছি। আমি খুঁজছি সেই হাতা গোটানো শার্ট পরা যেন শুনেছি সেই মানুষটা কোথায়। তো একজন ভদ্রলোক বেটে কাটা মতো, কি দেখছো আমাকে বললেন। আমি বললাম যে হেমন্তকে। হেমন্তকে মানে দাদা কাকা বাবা কাকার কিছু কোনো নয়। ব্যাপার নেই, হেমন্ত। হেমন্তকে। হেমন্ত কি? আচ্ছা আচ্ছা বলে তখন একে চেনো ওকে চেনো, ওরা অনেক আর্টিস্টের নাম বলছে। তো আমি সবাইকে দেখছি, তো মনে নেই কাকে, কারণ অনেক আর্টিস্ট আর কি, কিছু একটা বড় অনুষ্ঠান। তারপর আমি শুধু হেমন্তকে দেখতে পাচ্ছি না, আমি তো ঝুলছি, পড়ে যাবো তো এরকম ভাবে পেছন মানে দিকে। পিছনটা কি পুরো ফাঁকা, মানে না ওই দাদা এরকম ভাবে ধরে আছে খালি আমাকে, আর আমি ঝুলছি ঠ্যাং দুটো দিয়ে এরকম ঝুলছি। পড়ে গেলে দাদা ধরবে হয়তো। আচ্ছা। এবার নিজেকে বাঁচাতে সেও যদি চলে যেত মাটিতে। আর এরকম ভাবে থুতনিটা দিন, এবং লাস্টে উনি বললেন না হেমন্ত তো নেই, তোমার হেমন্ত তো নেই, তুমি আমাকে চেনো? বললাম যে না, আমি রবি ঘোষ। ওই রবি ঘোষ সব ধাপ করে পড়লাম আমি, পেছনে দাদা ধরে নিল। তারপরে তো তারপরে বহুদিন পরে বড় হয়েছি, বিয়ে হয়েছে, অভিনয় করতে এসেছি, সবকিছু পর রবিদার সঙ্গে অভিনয় করতে গেলাম। আচ্ছা, এবার দুজনে কাজ করছি, অদ্ভুত ব্যাপার একেবারে, মানে কাজ করছে, তখন আমি গল্পটা বললাম, জানেন তো এরকম প্রথম হয়েছিল। দেখা। হ্যাঁ প্রথম দেখা। বলছে আচ্ছা আচ্ছা তাই নাকি, ওনার মনে নেই স্বাভাবিক কোনোভাবে কি হয়। তো গল্প, এবং সেইখানে কাজ করতে 3-4 দিন আমাদের শুটিংটা হয়েছিল মাত্র, কোন একটা ইয়ের। তো মা মারা গেলেন আমার। আচ্ছা। এবার তার 2 দিন আমি যেতে পারিনি, কারণ ওই শুটিংটাও 2 দিন অফ ছিল, আমি পারিনি। এবার 3য় দিন কি 4র্থ দিনে আমি গেছি কাজটা করতে, কারণ শুটিং এর ব্যাপার তো আটকে যাবে অতদিন আগে। তো আমি গেছি, চুপচাপ আছি। তা রবিদা আমাকে বসে বসে মাকে নিয়ে অনেক কথা বললেন, মৃত্যু নিয়ে আর কি। আচ্ছা। মৃত্যু নিয়ে অনেক কথা বলেন, যে এটাই হচ্ছে সব থেকে বড় বাস্তব, হ্যানা ত্যানা। আমি শুনছি চুপ করে, একদম খা করছে তখনও ভেতরটার না। মা মারা যাওয়ার পর এতটা আমার শক্ত হয়েছিল, আমি না কাঁদতে পারতাম না, আচ্ছা। শুকিয়ে গেছিল একদম ভেতরটা। একদম। তো রবিদা বলছে এসব বলে টলে, ও মা তার 2 দিন পরে টিভিতে দেখি আজকে দুপুরবেলা মারা গেছেন রবিদা। মানে আর আরেকটা ব্যাপার কি, আমাকে বলেছিলেন তুমি আমাকে একটা ভুনি খিচুড়ি খাওয়াতে পারবে। ভুনি খিচুড়ি জানো, এই ভুনি খিচুড়ি গল্প হচ্ছিল। হ্যাঁ খাওয়াবো। সেই খাওয়াতে পারিনি আমি, কারণ 2 দিনের মধ্যে তখন মায়ের এই অবস্থায়, তা ওই সময় মারা গেলেন। তো সেটা যেমন পারিনি, তারপর থেকে মানে এমনিতেই যে যা খেতে চাই আমি খাইয়ে দিই, কিন্তু সমিত ভঞ্জের সঙ্গে একটা কাজ করছিলাম, 4 দিনের কাজ। তো 2য় দিনই উনি বললেন যে এই তনিমা তুই তো ভালো রান্না করিস, তুই আমাকে একটুখানি মাছ খাওয়াবি, আমি মাছের পোকা খুব। আমার কি জানি কি হলো, আমি পরের দিনই একদম 3-4 রকমের মাছ রান্না করে, আর আমি যখন কিছু নিয়ে যাই সকলের জন্য ওই এক রকমের কিছু একটা মাছ নিয়ে গেছি, আর সমিতদার জন্য ওই 3-4 রকমের মাছ খেতে ভালোবাসেন। ভাগ্যিস সেদিন খাইয়ে দিয়েছি, তার বেশ কিছুদিন পরেই মারা গেছে। না হলে আফসোস থেকে, তো যেটা সারা জীবন আমাকে ছাড়তে হয়েছে হেমন্তদার জন্য। আচ্ছা। আমি প্রিয় হচ্ছে বড় বড় কালো জাম, মানে মিষ্টি, আর হেমন্তদাও মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, ভাজা মিষ্টি। তো আমি গিয়ে বললাম যে হেমন্তদা আমাদের পাড়ায় একটা দোকান খুলেছে, এরকম বড় বড় কালো জাম হচ্ছে। আর আমি এত ভালোবাসতাম না, তুমি ভাবতে পারবে না। ধরো আমাদের নাটকের রিহার্সাল হচ্ছে, সবাইকে বাক্স দিয়েছে, 6-7 রকমের মিষ্টি, একটা নোনতা, আর ঘর জামাই করছি চিরঞ্জিতের সঙ্গে। আমি না উঠে দাঁড়াতাম, গিয়ে ওই নিজের বাক্সটা খুলে সকলকে আমার থেকে একটা অন্য মিষ্টি দিতাম, তার কালো জামটা আমি নিতাম, নিয়ে এক কোণে বসে কুপ করে ওই 7-8টা কালো জাম খেতাম বসে। এখন কালো জাম খাওয়া হয়? মানে ওই রকম নিশ্চয়ই খেতে পারবে না, কিন্তু এখন কি খাও? না হেমন্তদাকে খাওয়াতে পারলাম না তো, ওটা আফসোস। হ্যাঁ আমি খাওয়াতে পারলাম না, কারণ উনি বললেন যে আমায় খাওয়াবি, আর বেলা বৌদি বললেন যে এই ওর কিন্তু সুগার আছে, আমার জন্য আনবি। এই সমস্ত করতে করতে তারপরে সবাই বললো না অসুস্থ, কি দরকার খাওয়াতে। সেই খাওয়াতে পারলাম না, আমার অত স্বাদের কালোজাম খাওয়া আমি ছেড়ে দিলাম। যা তনিমাদি, অনিন্দদার টেলিফিল্ম, অনিন্দ সরকার, সেই টেলিফিল্মে একটা সিন যেটা তোমাকে খুব আঘাত করেছিল, দজ্জাল শাশুড়ি তুমি। আমি প্রথমেই বলেছিলাম থাম্মি আর 25-এর পাগলি, কিন্তু দজ্জাল শাশুড়ির অভিনয় তুমি করেছো, এবং সেই অভিনয় মানে সেই সিন তোমায় খুব দুঃখ দিয়েছিল, আঘাত দিয়েছিল। খুব খুব মানে এখনো যদি কথাটা ওঠে না,
আমি এখনো মেনে নিতে পারি না। একটা মানে পুরো ব্যাপারটা আমি দেখলাম মিথ্যে। একটা কাঠামোতে কেরোসিন তেল ঢালা হলো, তাতে আগুন দেওয়া হলো, তাকে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম, সব বুঝছি, কিন্তু সেটা না আমি কিছুতেই নিতে পারিনি যে এইভাবে পুড়িয়ে মারা। আমি তো নিতে পারিনি। এবং ওইটা দেখার পর থেকে দর্শকরা আমাকে দাঁড় করিয়ে করে, আপনি না এই ধরনের চরিত্র করবেন না। হ্যাঁ, মানে বলতে নেই অভিনয়টা ভালো করেছিলাম আর কি, যাতে প্রত্যেকের ভেতরে লেগেছে সেটা। আর না আমি বলছি যে মানে তনিমা সেন এই নামটার সঙ্গে কি শুধু হাসি বা হাস্য কৌতুকই যায়, মানে কোনোভাবে কি ওই দজ্জাল ওই বিষয়টা দেখতে দর্শকরা পছন্দ করেন না বা দেখতে চান না তোমার ক্ষেত্রে? দেখতে চায় না। তো দজ্জালের থেকে ওটা তো খুনি, একটা বদমাইশ ছিলাম একেবারে। আর আমি বলি এখনো এই যে অনুরাগের ছোঁয়া বলে একটা সিরিয়াল হচ্ছে, সেখানে আমাকে যখন নেওয়া হলো, ওরা আমাকে ফোন করে করে সবাই বললো তুমি এত বদমাইশ না, তোমাকে দেখে রাস্তায় লোকে যাতে মারতে আসে এরকম। আমি মনে মনে বললাম যে তোমরা যতই বলো লোকে মারতেই আসবে, দর্শক কিন্তু আমার থাকবে না। কারণ এতদিনে তো আমি বুঝে গেছি আমাকে দর্শক কিরকম ভাবে চায়, আর তাদের জন্যই আমি হয়েছি। অতএব আমি তাদের, হ্যাঁ নানান রকমের অভিনয় করব ঠিক আছে, কিন্তু খুব একটা বদমাইশ টদমাইশ আমাকে ইয়ে করতে পারে না। কিন্তু এই যে এটাই আমি বলতে চাইছি যে হাসি মানে লোককে হাসানো কি খুব কঠিন কাজ না খুব সহজ কাজ? না, একদমই সহজ কাজ না। কঠিন কাজ, খুব কঠিন কাজ। মানে আমি নিজে হাসির পাঠ করি বলে বলছি না, যদি তুমি খুব সহজে হাসির অভিনয় করতে পারো, তুমি কিন্তু সব অভিনয় করতে পারবে। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, তুমি ধরো মাতালের অভিনয় করছো, তোমাকে যে মদ খেয়ে মাতাল হতে হবে কোনো মানে নেই। তুমি রাগীর অভিনয় করছো, তোমাকে রাগী মানুষ হতে হবে কোনো মানে নেই। কিন্তু তুমি যদি হাসির চরিত্র করো, তাহলে কিন্তু তোমার ভেতরটা একেবারে মানে ইয়েতে ভরা থাকতে হবে, আনন্দে খুশিতে হাসিতে ভেতর থেকে স্পন্টেনিয়াসলি যেতে সেটা আসে। কিন্তু কখনো কি দুঃখ হয়েছে মানে টাইপ কাস্ট, মানে ওইভাবেই তনিমা সেন বা মানসীদির কথা বলি, মানে হাসির জন্য তোমরা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কি কখনো কোনোদিন দুঃখ দিয়েছে? হ্যাঁ, সে তো হয় যে কত ভালো ভালো চরিত্র দেখি করি, এরকম যদি পেতাম, ওরকম যদি পেতাম, এটা তো ভাবি, সেটা ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত প্রফেশনাল ব্যাপারটা তো এসেই যায়। এতদিন ধরে আমি যে তৈরি হয়েছি, আমাকে দেখে অনেক মানুষ খুশিতে থাকছে, ইন্সপায়ার হচ্ছে। হ্যাঁ, ইন্সপায়ার হচ্ছে। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেছে সিগন্যালে, আমি আর আমার বর বসে আছি, একজন ওসি জাতীয় কিছু আর কি পুলিশের, তিনি খুব তলপাচ্ছেন একজনকে, একটা ছেলেকে, ওই বাইক নিয়ে যাচ্ছিল কিছু গল্প, এরকম তলপাতে আমার দিকে চোখ পড়ে গেল। চোখ পড়ে গিয়ে দ্বিতীয়বার এরকম তাকে এক গান হাসি, আমিও হাসলাম। ছেলেটির কপালটা ভালো, সে বাঙালি ছিল, সেও হাসলো, ব্যাপারটা হালকা হয়ে গেল। যাই হোক, হালকা করে দিয়ে বেরিয়ে গেল। মানে এটা হচ্ছে তুমি ছিলে, সেই হাসিটা ওই ঘটনাটাকে পুরো হালকা করে দিল। এটাই ওনার হয়তো কোন একটা সিন আমার মনে পড়েছে এরকম ধরনের। ধন্যবাদ। একটু প্রেমের কথা বলি। আমার জীবনের প্রেম, সেটা না শুনলে তো অসম্পূর্ণ থেকে যাবে। প্রেমটা আমার কাছে না শ্যাওলা পড়া নর্দমার মতো। এ বাবা, এটা তুমি কি বলছো? যখন তখন ওড়কে যায়, যখন তখন হড়কে যায়। আচ্ছা, এটা শুনি একটু হরকানোর গল্পই তাহলে শুনি। হড়কে গিয়ে কিন্তু না দেয়ালে পাটা আটকে যায়, আর বেশি দূরে হড়কে পড়ে টড়ে গেলাম, যে তেবড়ে গিয়ে আটকে গেল দেয়ালে। তবে আমার একটা খুব স্বপ্ন ছিল, কেউ একজন তোমার কাছে আসবে, তোমাকে দেখে মুগ্ধ হবে, হ্যাঁ আমার দিকে বেশ এরকম হা করে তাকিয়ে থাকবে অনেকক্ষণ ধরে, সমাজ সংসার মিছে সব করে গিয়ে এরকম তাকাবে। তো সেটা আর হলো না। সেটা আর হলো না? না, হলো না বলতে কেন না, এই আসবে 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 এরকম একটা স্বপ্ন নিয়েই চলছিল। কিন্তু কদিন আগে আমার স্বপ্নটা ভেঙে গেছে। এই জন্য ভেঙে গেছে যে দেখো, এখন তো আয়নার দিকে সেরকম ভাবে তাকিয়ে থাকার সময় হয় না, ঝপঝপ মেকআপ করি, টপটপ নেবে যাই, এরকম চলে। তা সেদিনকে হঠাৎ এই কয়েকদিন আগে আয়নার দিকে তাকিয়ে ভাবলাম এটা কি, আরে নিজের দিকেই নিজের তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না, এমন কুৎসিত হয়ে গেছি, তা অন্য লোক তাকাবে কেন? তুমি কেন মনে করছো কুৎসিত হয়ে গেছো? তোমার এই হাসিটাই তো অক্সিজেন সবার। তুমি নিজেই বলছো এটা। মন ভুলিয়ে লাভ নেই। মন না, তুমি তো নিজেই বলছো যে একজন পুলিশ অফিসার, সে ভীষণ তিক্ত ছিল, তোমাকে দেখে তার সে পুরো ঘটনাক্রম পাল্টে গেল। তাহলে তো তোমার নিজেকে আয়নায় দেখে এত নেগেটিভ, তুমি তো নেগেটিভ নও, তুমি পজিটিভ, খুব পজিটিভ বলে আমিও জানি। ওই পজিটিভ বলেই আমার নিজেকে বুঝতে পারলাম। মানে আমি যদি কোনো মানুষ যদি আয়নায় দেখে নিজেকে বুঝতে পারে যে এই সাজটা তাকে মানাচ্ছে না, এই তাকে মানাচ্ছে না, তাহলে তো পৃথিবীটাই সুন্দর হয়ে যেত। যে যা ইচ্ছে সেজে গুজে বেরিয়ে পড়ছে, আমি এখনকার তখনকার বলে কিন্তু কিছু বলবো না।
মানে যে যা পারছে বেরিয়ে পড়ছে, কি একটা যেন মুক্ত ইয়ে হয়ে গেছে একেবারে। কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কিছু না, যা করছে বেশ করছে, আর বেরিয়ে চলে গেল, যা। তো দুনিয়াটা তো এই জন্যই একটা কুৎসিত ব্যাপার হয়ে যাচ্ছে। কুৎসিত ব্যাপার, ঠিক। আচ্ছা, এখনকার যারা প্রডিউসার রয়েছে, প্রোডাকশন হাউস রয়েছে, দেব বলো, জিৎ বলো, দেব যেরকম পরান্দাকে নিয়ে কাজ করেছে, প্রত্যেকে, তোমার কাছে কোনো ডাক আসে, বা যদি না আসে কেন আসে না, কি মনে হয়? তারা পছন্দ করে না তাই আসে না। ও মা, কি আবার মনে হবে, কি মুশকিল। পছন্দ করে না? আর নিশ্চয়ই পছন্দ করে না, হলে আমাকে না নেবার কি আছে। আমাকে বোম্বে থেকে ডেকে নিয়ে যাচ্ছে, ওইখানে বোম্বে থেকে অতদিন কেঁদে কেটে পালিয়ে এলাম, তা সত্ত্বেও ফোন করলো, আজকে সকালবেলাও তারা যোগাযোগ করেছে আমার সঙ্গে। তাই এখানকার এরা পছন্দ। আমি ঠিক তাদের মতো অত উচ্চ দরের অভিনেত্রী নই। আমাকে নিয়ে এটা একটু অভিমানের সুর লাগলো গলায়। না না না, অভিমান না, অভিমান না। অবশ্যই অভিমান, তুমি উচ্চদরের অভিনেত্রী নও, আবার পাশাপাশি তুমি বলছো বোম্বে থেকে ডাক এসছে, কিন্তু এখানকার যারা এখন সোকল যারা প্রোডাকশন হাউস বা অনেকেই সিনেমা করছেন, তো দুঃখ দিনের শেষে মনে হয় না, দিনের শেষে মনে হয় না। এই জন্যই বলছি আমি একটু অ্যাবনর্মাল টাইপের আছি, একটু মোটা মাথার। যে ঠিক আছে, ডাকেনি আমার ক্যালিবার নেই ওদের ডাক পাওয়ার মতো, সেই জন্য ডাকেনি, হয়ে গেল। তাই জন্য আমি নিজে ভাবি যে একটা ব্যাপারে দুঃখ রয়েছে, একটু করে টাকা কেন আমি পাই না, যে কয়েকটা ভালো ভালো ছবি করে নিজের চরিত্রগুলো, আমার যে ছবিটা আরেকটা করেছিলাম। ছবির কথা একটু দর্শকদের বলবো নাকি, তোমার যে নতুন ছোট ছবির কথা? হ্যাঁ, 30 মিনিটেরটা। হ্যাঁ, কি ব্যাপার? যেটা 7টা জায়গায় সিলেক্ট হয়েছে। দেখো, 7টা জায়গায় সিলেক্ট হয়েছে ঠিকই, আমি এখন মানে লোকের কাছে বলতে চাইছি না, এই জন্য যে এটা, তাহলে এটা সারপ্রাইজ থাক, কিন্তু এক লাইন মানে ওয়ান লাইনার তো জানতেই পারে দর্শক যে তোমার একটা ছোট ছবি 7টা জায়গায় সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এটা আমিও পাঠাইনি, বিশ্বাস করো। একটি ছেলে সে একদিন আমাকে ফোন করে বলল যে প্রোমো পাঠিয়েছিলাম কয়েকজনকে, ধর তোমাকে পাঠিয়েছি, তুমি আবার আরেকজনকে পাঠিয়েছো, এই করে তার হাতে পৌঁছে গেছে। সে বলছে যে আমি এই ছবিটাকে পাঠাবো নানান জায়গায়, আমাকে ফোন করে বললো। বললাম না না, কিছু হবে না, প্রাইজ পাবে না, পাঠিও না। তো তোমায় কে দিয়েছে এই নাম্বার, আমার মানে এই ছবিটা করতে পেলে? সে যখন যার নাম বললো, তিনি আমার অত্যন্ত পরিচিত, দেখা সাক্ষাৎ নেই কিন্তু পরিচিত। তখন তাকে ফোন করলো, সে বললো তুমি চুপ করে বসে থাকো না, পাঠাই না, দেখো না কি হয়। তা ওরা দেশে বিদেশে নাকি 7-8টা জায়গায় পাঠিয়েছে এবং সিলেক্ট হয়ে গেছে, মানে দেখ এরপর তো প্রাইজটা যে ব্যাপার। তো এটাই নাকি আমি সেজন্য কাউকে কিছু বলছি না, না না না। আচ্ছা, যেটা তুমি বলছিলে যে একদম নাটক থেকে তোমার এই অভিনয় আসা 1984, 1985 এবং 1985-এর যে নাটক, সেটা প্রায় 500 বার বোধহয় মঞ্চস্থ হয়েছিল, বালুচরি, যদি আমি খুব ভুল না করি, তাই তো? এখনকার যারা শিল্পীরা রয়েছেন, যদিও টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের রিলস, তাদের মানে বালুচরি এবং ঘর জামাই দুটো তো 1000 পেরিয়ে গেল। তো সেইখান থেকে তোমার অভিনয় আসা পথটা খুব সুগম ছিল বলবো না, আবার মানে তখনকার দিনে যারা, তাদেরকে নাটক থেকেই যারা ভালো অভিনয় করতেন তারা বড় স্ক্রিনে চান্স পেতেন। তো এখন কি বিষয়টা অনেক সোজা হয়ে গেছে বলে মনে হয়? কিছুটা তো সোজা হয়েইছে, তবে কিছু কিছু ব্যাপারে বুঝতে পারি যে নাটক থেকে যারা এসছে, কিংবা যারা অনেকটা পথ পার হয়ে এসছে আর কি, ধাক্কা খেতে খেতে, তাদের অভিনয়ের সঙ্গে এখন যারা কিছুই না করে এসেছে, আমি বলছি অনেকের ভেতরে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু ওদেরও দোষ নেই, ওরা আচমকা পেয়ে যায়। কিছু না করা শিল্পীরাও রয়েছেন তাহলে, তাই তো? একদম রয়েছেন। সেই জন্য বলছি যে হঠাৎ পেয়ে এসে গিয়ে না, এবার সময় তারা পায় না হয়তো নিজেকে সেভাবে তৈরি করার কি কিছু। আর তার আগে এত চ্যানেল থেকে তোল্লাই দেওয়া হয়, চারিদিকে এত ছবি। আমাদের তো সামান্য একটা এইটুকু যদি ভালো কাগজে ছবি বেরোয়, এখনো মনে হয় ছবিটা বেরিয়েছে। মানে অল্পেতেই সন্তুষ্ট আমাদের সময় ছিল, এখন যেটা আমাদের সময় বলছিস কি, তুই আমার থেকে অনেক ছোট। আমাদের সময়, আমি আমার পরের প্রজন্মের কথা বলছি, তারা অনেক বেশি ঝাঁ চকচকে জগৎটাকে মানে অ্যাকসেপ্ট করতে পছন্দ করে। বৈশী যারা, তারাও ঝাঁ চকচকে অনেকটা, তাই না? আমাদের সেটা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে একটা তো খারাপের, মানে খারাপ ভালো আছে, কিন্তু সেটা তো খারাপের দিকেও যাচ্ছে কোথাও কোথাও। মানে তারা মজবুত হতে পারছে, এবং অনেক বাংলা ছবি এখন চলছেও না, সেই জন্যই বোধহয়। আমার কিরকম মনে হয় রিকেট সন্তান তারা। রিকেটই হতো না আগে একটা, পেট ফোলা ফোলা সন্তান, মানে এটা এই জন্য তুমি বললেই মানে সম্ভব এটা রিকেট সন্তান। আচ্ছা, আমি একদম শেষ দিকে চলে এসেছি। তরুণ মজুমদারের ধুতি সেলাই, এই গল্পটা একটু না শুনলে মানে সত্যি হবে না। তোমরা পেলে করতে গিয়ে সমস্ত বাবা, একটু পড়াশোনা না করলে হয়? বলো বলো, এইটা বলেই শেষ করব। এবং সবথেকে শেষে তুমি আমাদের দর্শকদের জন্য কি বলবে, কারণ এই গল্প শেষ হয়েও হইল না শেষ।
তরুণ মজুমদার আমাকে নিয়েছিলেন হচ্ছে ঘর জামাই দেখতে গিয়ে। ঘর জামাই দেখতে গেছিলেন ওনারা, দেখতে গিয়ে তারপরে একটা চিরকুট লিখে, উনি সবাইকে আপনি বলেন, তো চিরকুটে লিখলেন যে তনিমা আপনার অভিনয় আমার খুব সোজা সাপটা বড় বড় হরফে, তনিমা আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে, আপনি যদি আমার সঙ্গে অভিনয় করতে, আমার কাজে আমার পরিচালনায় অভিনয় করতে চান তাহলে এই নাম্বারটাতে একটু ফোন করে নেবেন। ব্যাস, তরুণ মজুমদার, ইতিশ্রী তরুণ মজুমদার। আমি তরুণ মজুমদার প্রথমে ভাবছি যে কেউ ডব দিচ্ছে না তো, তারপরে গেলাম, তাই যাই হোক। তো উনি আমাকে বললেন যে এরকম একটা চরিত্র, ঠিক আছে। তো আমরা যখন ফ্লোরে কাজ করছি, এখন দেখো আমি তো তরুণদের সঙ্গে আগে মিশিনি, হ্যাঁ, উনি কিন্তু এতটাই ভদ্র এবং আমার সঙ্গে এত সহজভাবে হয়েছে, সবাই যে ভয় ভয় পাচ্ছিল আমি একটু ভয় পাইনি। আমি প্রথম দিন একটুখানি দেখলাম, তারপরে তো উনি তো আমাদেরই মতো ব্যাপার। যেমন আমি কোথাও একটা আড্ডা মারছিলাম, উনি আমার পাশে এসে বললেন যে গানটা মুখস্থ আছে, গানটা কিন্তু লিপ দিতে হবে, খুব গম্ভীর হবে বললেন। তো আমি তাকালাম, তাকে বললাম কি গান? বললো চাঁদের হাসি বাদ হয়ে গেছে। আলাম একটু সময় দিন, অনেকদিন আগে লিখেছি। তুমি আমার উল্টো হাত তুলে বলেছো অনেকদিন আগে লিখেছি, একটু সময় দিন, প্রচুর লেখা আছে আমার। তাকে ওফ বলে চলে গেলেন। তো এইরকম সম্পর্ক হয়ে গেছিল আর কি। তো প্রথম যখন কাজটা করতে গেছি তখন মানে আমি না আদ্যপান্ত একটা গৃহিণী আর কি, বুঝতে পেরেছো? বাড়িতে এখানে বসে বসে তোমায় বলে দেবো আমার কোন কোণে কি রাখা আছে না আছে সবকিছু। তো আমি কাজ টাজ করছি, আমি দেখতে পেলাম তরুণরা আসতে গিয়ে, ওদিক থেকে আসতে গিয়ে একটা হোঁচট খেলেন, দেখেছি আমি। সবাই এই দাদা দাদা করলো, কিন্তু ওনার যে ধুতিটা এতটা ছিঁড়ে গেছে সেটা নিয়ে আর কারণ আমি কিন্তু দেখতে পেয়েছি। ঠিক আছে, তারপর ওখানে কাজ টাজগুলো আমাদের হলো, উনি এসে এটা বলে ছোট ছোট শর্ট। আসার পর আমি বললাম যে দাদা আপনার ধুতিটা ছিঁড়ে গেছে। বলছে হ্যাঁ, আগে কি আর হবে। বললাম না, ওইটার থেকে কিন্তু হোঁচট খেয়ে পড়ে আরো ছিঁড়বে, আমি বরং সেলাই করে দিই। আর এই বলে আসার সময় কিন্তু আমি ওখান থেকে আসার সময় কিন্তু আমাদের ড্রেসারদের বলেছিলাম একটা সাদা সুতো নিয়ে এসো বলে আমি মাটিতে বসে পড়েছি। এটা কিন্তু লোক দেখানোও নয়, কোনো আদিক্ষেতাও না, কিছু না। এটা তরুণ মজুমদার না হয় কোনো বসে পড়তাম। আমি বসে পড়ে হাসছে, লোকে তাকিয়ে দিয়ে সবাই দেখি না একটুখানি অস্বস্তি বোধ করছে, তরুণ মজুমদার বলে কথা, তরুণ মজুমদার হাসছে। আমি তাকালাম, বলছে যে তনিমা বহুদিন পরে আমি একজন অভিনেত্রী পেলাম। মানে উনি নাম করে বললেন যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের পরে একজন অভিনেত্রী ইন্ডাস্ট্রি পেল। আমি জানি না আপনি কতদিন টিকবেন, কারণ এই ইন্ডাস্ট্রি শুধু ভালো অভিনয় করলে কিংবা সুন্দর দেখতে হলে দেখে না, অনেক কিছুই হয়। আমি জানি না আপনি কতদিন টিকবেন, কিন্তু একজন ভালো অভিনেত্রী পেলাম। কি বললেন তখন আমার মনে হলো এটা তরুণ মজুমদার। একদম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তোমার অনেক গল্প আছে, কিন্তু আজকে আমাদের সময় একদম শেষ। তারাদের প্রচুর কথা থাকে, কিন্তু সময় তো শেষ করতেই হবে, আর তাই শেষ হইল না শেষ। তনিমাদি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এইভাবেই দর্শকদের হাসিয়ে যাক, এটাই কিন্তু আমাদের পক্ষ থেকে তনিমাদিকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের স্টুডিও আসার জন্য। আপনারা দেখতে থাকুন NK TV বাংলা।